আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকেও বরাবরের মতো সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করেছি। আসলে সকালের কাজকর্ম দিয়েই কিন্তু আমার ব্লগটা শুরু করি। তো আগে ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে গিয়েছিলাম। তো ছোলা সিদ্ধ করেছি রাতে, সকালে মানে বুটটা ভাজি করব। সকালে আর রুটি পরোটা কিছুই খাবো না, বুট খাবো মুড়ি দিয়ে। যেহেতু আমার ঘরে ছোলা খাই না, বুটটাই খাই সবাই। তো প্রেসার কুকারে 2 সিটি দেওয়ার পর বুটটা একদম ডাল হয়ে গিয়েছে। তো চিন্তা করেছিলাম চটপটি বানিয়ে ফেলবো। তো বাচ্চারা সকালে দেখা যাবে চটপটিটা খাবে না, তো আমি একটু বুট ঝুল করে রান্না করে নিয়েছি। নান রুটি কিনে এনেছি দোকান থেকে। তো নান রুটি দিয়ে কিন্তু বুটটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর আমার ঘরে তো বুট সবাই অনেক বেশি পছন্দ করে। ছোলা বা আসলে দেখা যায় ছোলা কেউ খায় না, আমার শাশুড়িও খায় না। তো এদিকে সকালে নাস্তা করার পর আজকে আমার শাশুড়ি ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি উঠেছে, প্রায় 9টা 10টার দিকে আর কি। তো উনি এসে বলল আজকে মেহমান আসবে। আজকে ছিল শুক্রবার, আজকের ব্লগটা ছিল আর কি। তো আমার শাশুড়ির বাবার বাড়ি থেকে অনেক দিন পর মেহমান আসবে। তো আমার মামা শ্বশুরের বাড়ি থেকে কিন্তু মেহমান আসছে না, অনেক দিন হয়ে গিয়েছে। আসলে যে যার মতো ব্যস্ত থাকে, তো সেরকম আসা হয় না। তো আমার মামি শাশুড়িও দেখা যায় কক্সবাজারে থাকে, ছোট ছেলের ওখানে প্রায় সময়, এইখানেও থাকে সাতকানিয়াতে আর কি। তো আমার শাশুড়ি দেখা গিয়েছে কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিল, হয়তো শুনেছে। তো আমার ননদরা, মামা শ্বশুরের ননদ, এরপর আমার মামা শ্বশুরের যা আসবে দেখতে, মানে ওদের ফুফিকে দেখতে আসবে। তো আমার শাশুড়ি এসেই বলল যে মেহমান আসবে। তো আমি যখন শুনেছি মেহমান আসবে, তো দুপুরের জন্য রান্না করব। ওরা যেহেতু দুপুরে আমাদের সাথেই খাবে। তো আজকে আমার দেবরও আসবে শহর থেকে। তো নুসবাবু বলছিল আমার দেবরও আসবে। তো ফ্রিজ থেকে মাছ মাংস বের করেছি। তো এগুলো একটু ভিজতেও দেখা যাবে সময় লাগবে। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে, ডিপ ফ্রিজে দেখা যায় প্রচুর ঠান্ডা জমে থাকে, বরফ জমে থাকে। ফ্রিজ থেকে জিনিস বের করতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে। তো আমি মাছ মাংস ভিজিয়েছি। আমার শাশুড়ি বললো এত কিছু না করে, যেহেতু ওরা দুপুরে খাবে, একেবারে গরু মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে ফেলো। তো আমি আবার আমার শাশুড়ির কথা মতো বিরিয়ানি রান্না করব দুপুরের জন্যে। এরপর চিকেন ফ্রাই করব, আর ডিম ভুনা করব, আর সালাদ তো থাকবেই। খুবই সিম্পলের মধ্যে কিন্তু আসলে অল্প সময়ে কিন্তু বিরিয়ানিটাই রান্না করা যায়। দেখা যায় মাছ মাংস বিভিন্ন রকম রান্না বান্না করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। আর যেই দিন বিরিয়ানি তৈরি করি সেদিন মনে হয় আমার রান্নাবান্না একদম অল্প সময়ে হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না বিরিয়ানি বানাতে। মাংসটা একটু প্রেসার কুকারে কষিয়ে চালটা ভেজেই কিন্তু খুবই অল্প সময়ে বিরিয়ানিটা রান্না করা যায়। তো গতকালকেই মুরগিটা এনেছে, যেহেতু সন্ধ্যায় এনেছে, আমি আর মুরগিটা না ধরেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর গোটা মুরগি দেখা যায় ফ্রিজে রাখলে অনেকক্ষণ সময় লাগে এটা নর্মাল হতে। তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পর কোনো রকম কেটে নিয়েছি। দেখা যাচ্ছে আজকে যেহেতু জুমাবার, তাড়াতাড়ি কিন্তু আজান পড়ে যাবে। তো আমি একটু তাড়াহুড়া করছি, যেহেতু আমি একা হাতেই করছি। তো এদিকে আমার শাশুড়ি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে দিয়েছে। আমি নুডলস রান্না করব পাস্তা মিক্স করে। তো নুডলসের জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি, এখানে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো। তো আমি খুবই মজা করে চিকেন দিয়ে কিন্তু আজকে নুডলসটা রান্না করব। আর চিকেন দিয়ে কিন্তু পাস্তা বা নুডলস রান্না করলে এটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার বাচ্চারা দেখা যায় ডিমের চেয়ে কিন্তু নুডলসের মধ্যে চিকেন দিলে এটা খেতে বেশি পছন্দ করে। তো এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর মুরগির মাংস দিয়ে দিয়েছি। যেহেতু মুরগির মাংস দিয়েছি, আমি এক্সট্রা করে মশলা দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, একটু জিরে গুঁড়া, আর একটু গোলমরিচের গুঁড়া, এই আর কি।
তো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু ফার্মের মুরগি দেখা যায় সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে। তো এই তো মশলাটা ভালো করে কষানোর পর আমি নুডলসটা দিয়ে দিয়েছি। আর নুডলসের সাথে কয়েকটা বরবটি শিমও দিয়ে দিয়েছি যাতে কালারটাও দেখতে সুন্দর হয়। আর এখন যেহেতু শীতকাল, শীতে দেখা যায় একটু সবজি মিক্স করে যদি নুডলসটা রান্না করা হয় এটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখন যেহেতু শীতের সিজনে শীতের সবজি দিয়ে নুডলস রান্না করলে, এরপর পাকোড়া বানালে এটা কিন্তু অনেক বেশি মজা। আর শীতের সময় দেখা যায় একটু ঝালটাই বেশি খেতে ইচ্ছে করে মিষ্টি খাবারের চেয়ে। তো বিভিন্ন রকম সবজি মিক্স করে যদি নুডলসটা বানানো হয় আমার কিন্তু অনেক বেশি মজা লাগে, সাথে যদি একটু চিকেনও দেওয়া হয়। তো আমি একটু বেশি করে নুডলসটা বানিয়ে নিয়েছি যেহেতু মেহমানও আসবে। তো অন্য পাশে হচ্ছে প্রেসার কুকারে আমি ডিম সিদ্ধ করতে বসিয়েছি। আর আমি দেখা যায় ডিম সিদ্ধটা প্রেসার কুকারে করে নিয়ে এতে কিন্তু গ্যাসও বেঁচে যায়, এরপর সময়ও কম লাগে। 2-3 সিটির মধ্যেই কিন্তু ডিমটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার একটা কি হয় জানেন, প্রায় সময় দেখা যায় যদি কোনো মেহমান আসে বা ঘরে যদি কোনো কাউকে খাওয়ানো হয়, দাওয়াত খাওয়ানো হয়, তখন যদি আমি ডিম সিদ্ধ করি, এই ডিমগুলো কেন জানি না ভালো করে সিদ্ধ হতে চায় না, হয়তো একটু তাড়াহুড়া করি বা কম সিদ্ধ করি সেই জন্যে। যখন মেহমান আসে আমি খেয়াল করেছি ঘরে যদি আমি যেদিন ডিম সিদ্ধ করি সেদিন দেখা যায় খুবই সুন্দরভাবে ডিমের ছিলকাগুলো উঠে যায়, খোসাগুলো ছিলা যায় আর কি। যখন মেহমান আসে ডিম সিদ্ধ করি এই ছিলকাগুলো কিন্তু খুবই সহজে উঠতে চায় না, ডিমগুলো বাহিরে খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো টুকরো টুকরো উঠেও যায়, সুন্দর দেখায় না আর কি, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে আমার। তো আমি প্রায় সময় আমার শাশুড়িকেও বলি এমনি ঘরে যদি ডিম সিদ্ধ করি এগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়, মেহমান আসলে কেন এরকম হয়, আমার কিন্তু খুবই খারাপ লাগে ডিম যদি সুন্দরভাবে ছিলা না যায়। তো আজকের ডিমগুলো আমি যেহেতু প্রেসার কুকারে দিয়েছি, 3 সিটি দিয়েছি, খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে আমি বিরিয়ানির মাংসটা একটু মেখে রাখছি, যেহেতু হাতে বেশি সময় নেই, একটু পর মেহমানরা চলে আসবে। তো জুমাবারে দেখা যায় তাড়াতাড়ি যেহেতু আজানটা পড়ে যায় একটু তাড়াহুড়া লেগে যায়, আর ঘুম থেকে উঠতেও দেখা যায় একটু দেরি করেই উঠি। আর মেহমান আসবে সেটা তো আমরা আগে থেকে জানতাম না, তো একটু তাড়াহুড়া করছি, বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো না। আমি এখন বসিয়ে দিব ডিমটা সিদ্ধ হওয়ার পর, একই প্রেসার কুকারেই কিন্তু আমি মাংসটা বসিয়ে দিব। তো এদিকে হচ্ছে আমি একটু ঘরদোর একটু গুছিয়ে নিচ্ছি, কালকে হচ্ছে আমি ঘরটা মুছিনি, আজকে যেহেতু শুক্রবার কালকে থেকে চিন্তা করে রেখেছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর ঘরটা আমি পুরা ঘর মফ দিয়ে নিব। তো একটু ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিয়েছি আর একটু টেবিলটাও মুছে নিচ্ছি। দেখা যায় বাচ্চাদের ঘর তো সব সময় অগোছালো হয়ে থাকে, আর গ্লাসের টেবিল দেখা যায় সব সময় তো দাগ লেগেই থাকে, তো এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বর্ষাকালে দেখা যায় ধুলাবালি একটু কম হয়, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না একটু শীত চলে এসেছে, ধুলাবালিটা কিন্তু অনেক বেশি হয়। একদিন দেখা যায় না মুছলে বা ঝাড়ু না দিলে অনেক বেশি ধুলাবালি জমে যায়। আর আমার ঘরটা দিনের মধ্যে আমি কয়বার যে ঝাড়ু দিই সেটার কিন্তু হিসেব নেই, যেহেতু বাচ্চারা খেলা করে সব সময় কাগজ ছিঁড়ে কাগজ ফেলে। আমার ঘরে দেখা যায় দোহা এত বেশি কাগজ দিয়ে কাজ করে, কাগজ কাটে কাছে দিয়ে অনেক বেশি নোংরা করে ফেলে বাচ্চারা। তো দিনের মধ্যে দেখা যায় প্রায় আমার ঘরটা ঝাড়ুর মধ্যেই দিয়ে রাখতে হয়। আর আমাদের ঘরে দেখা যায় ফ্লোরে সাদা টাইলস হওয়ার কারণে একটু কিন্তু দাগ হলেই দেখা যায় প্রতিদিন মফ দিতে হয়। আর সাদা টাইলস হলে দেখা যায় একটু বেশি প্যারা লাগে, এত বেশি পরিষ্কার করে রাখতে হয়, নয়তো খুবই ময়লাটা চুকে পড়ে আর কি। তো বাচ্চাদের ঘর আর কোনো কিছু করার নাই, আমার একটু এখন কষ্ট করতে হবে, একটু পরিষ্কার করতে দেখা যায় সময়ও লাগে, আমার একটু কষ্টও হচ্ছে।
তো যাই হোক, এটা কিন্তু আমার ভালো লাগে, ঘরদোর গুছিয়ে রাখা বা পরিষ্কার করা, বাচ্চাদের জন্য কাজ করা আমার কিন্তু প্রতিদিন করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যাই হোক, এখন হচ্ছে আমি গোসলটাও করে নিয়েছি। গোসল করার পর আমি কিন্তু ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিচ্ছি। তো মাংসটা কষাতে দিয়েছি আর আমি পাস্তাও করে নিয়েছি। আমি সাথে হচ্ছে চটপটি বানিয়েছি। সকালে যেহেতু ছোলা সিদ্ধ করেছি, আমি অল্প হচ্ছে রুটি খাওয়ার জন্য রান্না করেছি, আরও ছিল, সেটা দিয়ে আমি চটপটি বানিয়ে নিয়েছি। এরপর চিকেন আর আলু দিয়ে হচ্ছে পাকোড়া বানাবো। তো আমার শাশুড়ি বলল মেহমান আসলেই বানাতে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আর এখন দেখা যাচ্ছে জোহরের আজানও পড়ে গিয়েছে, ওরা আসেনি এখনও। আমার দেবর এসেছে, তো আমার দেবর কিন্তু নাস্তা করেনি, ও নাকি বাহিরে নাস্তা করে ফেলেছে, তো দুপুরেই খাবে জুমা পড়ার পর। তো এদিকে হচ্ছে আমার মাংসটাও কষানোর পর আমি একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা একটু ভেজে নিয়েছি। আর বিরিয়ানির মশলা কিন্তু আমি চালের মধ্যেই দিই, মাংসের মধ্যে এক্সট্রা মশলা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিই। আমি সবসময় বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির মশলাটা এখানে আমি 1 প্যাকেটের মতো মশলা দিয়েছি। তো আমি মশলা দিয়ে কিন্তু চালটা ভেজে নিই, এটাই কিন্তু আমার ভালো লাগে। তো আজকের বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, যারা খেয়েছে তারাও বলেছে তাদেরও নাকি অনেক ভালো লেগেছে। তো আমি এত বেশি মশলা দিই না, তেমন বেশি ঝালও করি না, যেহেতু বাচ্চারাও খাবে। তো অন্য পাশে হচ্ছে আমি ডিমের কুরমাটাও করে নিয়েছি, আর ডিমটা আমি হালকা ফ্রাই করেছি, যেহেতু ডিমের কুরমাটা বানাবো, বেশি ফ্রাই করলে ভালো লাগবে না। কুরমা রান্না করলে আমি খুবই কম ফ্রাই করি, অল্প ফ্রাই করি আর কি। তো আমি মশলাটা ভালো করে কষানোর পর আমি ডিমের কুরমাটাও রান্না করে নিয়েছি। এদিকে হচ্ছে আমাদের মেহমানরা এসেছে, সবাই তো জুমা পড়তে চলে গিয়েছে, ওরাও দেখা গিয়েছে অনেক দেরি করে এসেছে। তো আমার মামা শ্বশুরের বাড়ি ওখানেও নাকি মেহমান এসেছে, যেহেতু ওদের একটাই বউ, ছেলের বউ আর কি, একটা তো এখানে থাকে না, কক্সবাজারে থাকে। তো ওদেরকে নাকি আবার রান্না করে দিয়ে আসতে হয়েছে। আজকে হচ্ছে আমার মামি শাশুড়ি আসেনি, তো আমার ননদ আর যা এসেছে আর কি, 2টা ননদ এসেছে, একটা যা এসেছে বাচ্চাদের নিয়ে। তো যেহেতু ওদের একটাই বই, আবার ঘরে মেহমানদের জন্য নাকি রান্না করে দিয়ে আসতে হয়েছে, সেজন্য দেরি হয়ে গিয়েছে আসতে। তো এদিকে হচ্ছে আমি ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, পাকোড়াটাও সাথে সাথে বানিয়ে নিয়েছি, একটু গরম গরম দেখা যায় পাকোড়াটা খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে দেখা যায় পাকোড়াটা খেতে ভালো লাগে না। তো ওরা যেহেতু দেরি করে এসেছে, আমার শাশুড়ি বললো বেশি কিছু না দেওয়ার জন্যে, যেহেতু এখন ভাত দিয়ে ফেলবো সবাইকে, ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে অলরেডি। তো এদিকে হচ্ছে আমি বিরিয়ানিটাও দমে দিয়ে দিয়েছি আর ডিমের কোরমাটাও রান্না করে নিয়েছি। আমি চিকেনটা যেহেতু ম্যারিনেট করে রেখেছি, আমি একটু ময়দা দিয়ে চিকেনটা আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি, কড়া করে ফ্রাই করেছি। চাইলে কিন্তু এভাবেও খাওয়া যেত। তো আমি একটু মশলা দিয়ে সস দিয়ে গ্রেভি বানিয়ে চিকেনটা আমি একটু গ্রেভি করেই রান্না করেছি, যাতে বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমার দেবরা নুসেবের আব্বুকে আমি আগেই ভাত দিয়ে ফেলবো, যেহেতু ওরা ছেলে মানুষ, লাস্টে মেয়েরা খাবে। তো ছেলেরা হচ্ছে আগেই খেয়ে নিয়েছে, লাস্টে আমি আমার ননদ আর জাদের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন সবাই মিলে খেয়ে নিবে বাচ্চারা সহ। তো অনেক দিন পর যেহেতু এসেছে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আসলে ঘরে মেহমান আসলে অনেক বেশি ভালো লাগে। তো মেহমানরা আজকে এত বেশি তাড়াহুড়া করছে যাওয়ার জন্যে, ওরা এসেছেও দেরি করে। তো যেহেতু ওদের ঘরেও মেহমান এসেছে, তো রাতেও নাকি আমার ননদ আর একটা জামাই আসবে, তো সেই জন্য ওরা অনেক বেশি তাড়াহুড়া করছে যাওয়ার জন্যে। তো দুপুরেই খাওয়া দাওয়া শেষ করেই দেখা যাচ্ছে আসরের সময় হয়ে গিয়েছে, এখন যেহেতু শীতকাল, তো ওরা চলে যাওয়ার জন্য একদম তাড়া লাগিয়ে দিয়েছে। আমি চা বসিয়েছি, ওদেরকে চা দিব, এরপর ফ্রুটস দিয়েছি। তো ওরা অনেক বেশি আজকে তাড়াহুড়া করছে। আসলে ঘরে যদি একটা মেহমান আসে তখন অনেক বেশি ভালো লাগে, গেলে কিন্তু আর ভালো লাগে না। তো ওরা কিন্তু মেহমানরা চলে গিয়েছে। এদিকে হচ্ছে আমার তাওরাত সাহেব হচ্ছে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পর ওর এত বেশি ভাব, আমাকেই কিন্তু কোলে নিতে হবে, ও কারো কোলে যাবেও না বা যায়ও না।
তো নুসাইবা চেষ্টা করছে, ওর দাদুও এসেছে ওকে কুলে নেওয়ার জন্য, কারো খুলে যাবে না। তো এদিকে হচ্ছে সন্ধ্যার সময় নুসাইবা আব্বুর কিছু রিলেটিভ এসেছে, আমি ওনাদের কিন্তু নাস্তা দিতেই ব্যস্ত ছিলাম, সেই কারণেই কিন্তু তাওরাত সাহেব অনেক বেশি রাগ করেছে আমার সাথে। তো আরেকটা কথা, আজকের সব ভিডিও কিন্তু নুসাইবা করে দিয়েছে আমাকে, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর ঘরে যদি কোনো মেহমান আসে আমি কিন্তু ভিডিও করতে ভুলে যাই, মনেই থাকে না। তো আজকের ব্লগ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।